আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট। মিরপুরের সাবেক কাউন্সিলর বাপ্পির সংশ্লিষ্টতা। সিঙ্গাপুরে হয়েছিল গোপন বৈঠক। তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তারেক রহমানের সাথে ইইউ প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠক। নির্বাচনী পরিবেশ, বিএনপির ভূমিকা ও ভোট পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে আলোচনা। প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে মান্নাসহ 164 আপিল। থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র সুষ্ঠু নির্বাচনে উদ্বেগের কারণ বললেন কমিশনার সানাউল্লাহ। নতুন পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস, স্বাধীনতার ধারাবাহিক বর্ণনার পাশাপাশি স্থান পেয়েছে বহু নেতার অবদান। আছে শেখ হাসিনার দুঃশাসনের চিত্র। বাকি যে নেতারা ছিলেন তারাও তো অগুরুত্বপূর্ণ না, তাদের কারো ছবিই ছিল না, কারো সম্পর্কে কিছু লেখা ছিল না। এই জিনিসগুলো আমাদের লিখতে হয়েছে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমে হাড় কাঁপানো শীত। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি। গরম কাপড়ের অভাবে বিপাকে দরিদ্র মানুষ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, আইপিএল থেকে ছেড়ে দেয়া মুস্তাফিজকে এবার লুফে নিল পাকিস্তানের পিএসএল। ফিজের সাথে সঠিক আচরণ করেনি বিসিসিআই, বললেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি। জানিয়েছে মিরপুরের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির সংশ্লিষ্টতা মিলেছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড। এক ব্রিফিংয়ে জানানো হয়, শুটার ফয়সাল, বাপ্পি সহ চার্জশিটে নাম থাকা 6 জন পলাতক। আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ওসমান হাদিকে গুলি করার প্রায় 1 মাসের মাথায় মামলার চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। টিমকে গুলি করা এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মঙ্গলবার ব্রিফিংয়ে ডিবি জানায়, হত্যার মোটিভ রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ। আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যের প্রতিশোধ নিতে হাদিকে হত্যা বলছে পুলিশ। হত্যাকাণ্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির সংশ্লিষ্টতার বিবরণ অভিযোগপত্রে উল্লেখের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত 17 জনের মধ্যে গ্রেফতার করা গেছে 11 জনকে। মূল আসামি ফয়সাল, আলমগীর আর বাপ্পি ধরাছোঁয়ার বাইরে। আর পলাতক ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও বোন জামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সালের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে। যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে, ওটা যে অরিজিনাল ছবি, এটাও পজিটিভ হয়েছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চার্জশিট, টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে। এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেটা পেয়েছি, আমরা সেই অবস্থানে আছি। আদালতে জমা দেওয়া চার্জশিট আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেবেন বিচারক। পুলিশ বলছে, পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলমান থাকবে, একই সাথে চলবে বিচারিক প্রক্রিয়া। আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। হাদিকে হত্যা পরিকল্পনা হয় আরও 6 থেকে 7 মাস আগেই। দেশ বিদেশের একাধিক গ্রুপের সমন্বয়ে এই হত্যাকাণ্ড। ওসমান হাদিকে গুলি করা এবং ফয়সালের পালিয়ে যাওয়ার পুরো রুট প্ল্যানের দায়িত্ব ছিল মিরপুরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির। সিঙ্গাপুরে পলাতক প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ফয়সাল আর বাপ্পির কয়েকটি মিটিং হবার তথ্য পাওয়া গেছে। মশিউর অনিকের রিপোর্ট আর ছবি তুলেছেন নাহিদ ইসলাম।
প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেলেও শরীফ ওসমান হাদির মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। গোয়েন্দা তথ্য বলছে 6 মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা। আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ। এ মামলায় গ্রেফতার একজন ফয়সালের খুব কাছের। তার জবানবন্দিতে পুলিশ জানতে পেরেছে শুটার ফয়সাল সিঙ্গাপুরে যায় 21 জুলাই। সেখানে 22 জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডারের এক হোটেলে সে দেখা করে 4 জন হেভি ওয়েট পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে। গোয়েন্দা তথ্য বলছে জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস মোল্লা ও যুবলীগের তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পিও ছিলেন ওই বৈঠকে। এসবের তথ্য প্রমাণ যাচাই করেছে তদন্তকারীরা। 5 দিন ধরে এসব মিটিংয়ের পর 26 জুলাই দেশে ফেরে ফয়সাল। দেশে ফেরার পর একটি ব্যাংকে ফয়সালের সন্তানের নামে 55 লাখ টাকা ফিক্সড ডিপোজিটের তথ্য পাওয়া যায়। শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ঠিক কোন পথে পালিয়েছে রাজধানী ঢাকা ছেড়ে এবং কোন পথে পালিয়েছে তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে, তার আদ্যোপান্ত খুঁজে বের করেছে যমুনা টেলিভিশন। এবার প্রশ্ন হলো, কারা তাকে সহযোগিতা করেছিল এই দেশ থেকে পালিয়ে যেতে? তাদের নাম খুঁজে বের করতে গিয়ে দুজনের নাম পাওয়া যায়। একজন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, যিনি রূপনগরের মিরপুরের এই এলাকারই ছিলেন সাবেক কাউন্সিলর। আরেকজন ছিলেন তার ভগ্নিপতি, যিনি আমিনুল ইসলাম, যার সহযোগী। আমাদের প্রশ্ন, এই মুহূর্তে তারা দুজন কোথায় এবং কিভাবেই তারা সহযোগিতা করলেন তাদেরকে পালিয়ে যেতে? এলাকাবাসীরাই বা কী বলেন? ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপনগরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির অফিসে গিয়ে দেখা যায় এখন এই অফিস অন্যদের দখলে। এলাকাবাসী ও ভবনের দায়িত্বে থাকা কেউ দিতে পারেনি তাইজুল ইসলাম বাপ্পির সঠিক কোনো অবস্থানের তথ্য। এখানে ওনার এক ভাই আছে, উনি মাঝে মধ্যে আসে, উনি নাকি এখানে চাকরি করে, এটা জানি, কিন্তু ওনার ভগ্নিপতি বা কিছু এরকম ওনাদেরকে চিনি না। বাপ্পির বাড়িতে গিয়ে পাওয়া যায় তার ছোট ভাইকে। যমুনা টিভিকে তিনি নিশ্চিত করেন বাপ্পির শেষ লোকেশন ছিল দুবাই। এরপর আর যোগাযোগ হয়নি তাদের সাথেও। 5 আগস্টের পর বেনাপোল সীমান্ত দিয়ে বৈধ পথেই দেশ ছাড়ে বাপ্পি। আমরা চিন্তা করে চলেছি দুবাই আছে বা ইন্ডিয়া, এক্সাক্ট লোকেশন আমরা পাইনি, যে ওই জায়গায় আছে বা ওই জায়গায় আছে এরকম। কাউন্সিলর বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠজন। সমস্ত কিছু কলকাঠি নেড়েছে এই আওয়ামী দুঃশাসনের সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের যাদের নাম এসেছে তাদের অন্যতম একজন হচ্ছে এই তাইজুল ইসলাম বাপ্পি। বিভিন্ন ধরনের আওয়ামী লীগের মিছিল, গুপ্ত হত্যা, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম, এগুলোর পিছনে আওয়ামী লীগের একটা বডি যারা খুবই সিক্রেটলি কাজ করতেছে, তাদের মধ্যে বাপ্পি অন্যতম। গোয়েন্দা তথ্য বলছে বাপ্পির দিক নির্দেশনায় তার ভগ্নিপতি আমিনুল ইসলাম ব্যবস্থা করেন ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার রুট। এরই মধ্যে গ্রেফতার আছে আমিনুল। দালাল ফিলিপের মাধ্যমে হালুয়াঘাট সীমান্ত দিয়ে হত্যার রাতেই ভারতে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান তিনি। হত্যার 19তম দিনে আদালতে অভিযোগপত্র দিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে পক্ষপাতিত্ব হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, একটি বড় দলকে ভিভিআইপি প্রোটোকল দেয়া লেভেল প্লেইং ফিল্ডের অন্তরায়। বিকেলে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির মুখপাত্র। এদিকে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনে আপিল করেছেন 164 জন। তথ্যপাত্র যাচাই করে ন্যায় বিচার নিশ্চিত করবে কমিশন আশা প্রার্থীদের। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে বিকেলে ইসিতে আসে এনসিপির একটি প্রতিনিধি দল। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে আসা দলটির সাথে বৈঠক চলে ঘণ্টাব্যাপী। আলোচনা শেষে এনসিপি মুখপাত্র বলেন, আপিল শুনানিতে ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান জানানো হয়েছে। এ সময় একতরফা ও পাতানো নির্বাচনের চেষ্টা হলে প্রতিহতের ঘোষণা দেন তিনি। আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আমরা আমাদের
যেই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব। একটি দলের রাজনৈতিক কার্যালয়ে প্রশাসনের লোকদের বৈঠক গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন। নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই তাদের সরকারি চাকরির যে বিধিমালা সেটা লঙ্ঘন করেছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনে জনরায় দেওয়ার এবং ভোটাধিকার প্রয়োগ করার যে একটা উৎসাহ ছিল সেই উৎসাহেও ভাটা পড়েছে। এরপর সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র। আমাদের তো শঙ্কা আছে, কারণ আমরা যেমন প্রত্যাশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড, আমরা বলেছি প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে মাঠ প্রশাসনে। এদিকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন সংক্ষুব্ধরা। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সহ বিভিন্ন অভিযোগ জানান তারা। সবাই তো হচ্ছে ধরেন আমাকে নাও চিনতে পারে, আর যারা চেনে তাদের কাছে গিয়ে তো বলতে হবে, তো বলতে হওয়ার জন্য একা মানুষ তো হচ্ছে সব জায়গায় যাওয়া যায় না। 1% নামে যে একটা স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটা প্রহসন চলতেছে, এটা পসিবল না। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলবে 9 জানুয়ারি পর্যন্ত। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জুলাই অভ্যুত্থানে থানা থেকে খোয়া যাওয়া 15% অস্ত্র এবং 30% গুলি এখনও উদ্ধার না হওয়া উদ্বেগের বড় কারণ। চট্টগ্রামে এই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যৌথ বাহিনী অপারেশনটাকে আরো গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি, যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন, এই সপ্তাহ থেকে দেখতে পারবেন। বিশেষ করে 15 তারিখের পর থেকে এটা আরো বেড়ে যাবে এবং আমরা আশাবাদী যে সেখানে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও আরো গতিশীলতা আসবে। আসন্ন নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ জোর দেবে অন্তর্বর্তীকালীন সরকার। প্রয়োজন সাপেক্ষে প্রার্থীদের গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, গণভোট নিয়ে প্রচারণায় ভোটের গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে। হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী 100 বছরের নির্দেশনা পাবে বলেও মনে করেন শফিকুল আলম। নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রথমবার পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশনে অভূতপূর্ব সাড়া পাবার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দেশ ও প্রবাসে পোস্টাল ব্যালট ভোট দিতে তালিকাভুক্ত হয়েছেন 15 লাখের বেশি ভোটার। ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ পোস্টাল ব্যালট প্রক্রিয়া নিয়ে জানতে ইচ্ছুক বলেও জানান তিনি। 15,33,682 জন লিস্টেড হয়েছেন, তার মধ্যে দেশের ভিতরের থেকে হয়েছেন 7,61,140। এরা মূলত হচ্ছে যারা ভোটের ডিউটি করবেন এবং যারা তার স্ব স্থানে ভোট দিতে পারবেন না, তারা পোস্টাল ব্যালটের জন্য তারা নিবন্ধিত হয়েছেন। আর বাকিটা যারা, যেটা আমাদের ডায়াসপোরা ভাই বোন, এদের সংখ্যা 7,72,542 জন। প্রথমবার এটা করার পরে এটা একটা অভূতপূর্ব সাড়া। গণভোট নিয়ে প্রচারণায় এরই মধ্যে মাঠে থাকা 10টি গাড়িবহর বাড়িয়ে 30টি করার কথা জানান শফিকুল আলম। বলেন, 9 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত দেশের 495টি উপজেলায় যাবে ভোটের গাড়ি। গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী 100 বছরের নির্দেশনা পাবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন। এটা কেন হ্যাঁ ভোটটা কেন ইম্পর্টেন্ট, কেন আমরা এটা দিলে কি জুলাই সনদটা কেন, এর মাধ্যমে এই গণভোটের মাধ্যমে 100 বছরের বাংলাদেশের দিক নির্দেশনা থাকবে, বাংলাদেশের পলিটিক্যাল নিয়ে। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন, 3টি বৃহৎ জনসমাগম সফলভাবে আয়োজনের পর আইন শৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাস বেড়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে নিরাপত্তা সংস্থাগুলোর আলাপের মাধ্যমে প্রার্থীদের দেয়া হচ্ছে গানম্যানও। দলীয় প্রধানদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ মনোযোগ দেবে বলে আশ্বস্ত করেন তিনি। অনেককেই গানম্যান দেওয়া হয়েছে, আপনি পুরো লিস্টটা পুলিশের কাছে পাবেন, পলিটিক্যাল পার্টিগুলোর কাছে পাবেন। অনেকে এই বিষয়ে বলতেও চান না, সেই জন্য আমরা বলছিও না। বাট
সিকিউরিটি, তাদের পলিটিক্যাল পার্টি লিডারদের সিকিউরিটি অবশ্যই আমাদের একটা টপ প্রায়োরিটি, সেটা নিয়ে পুলিশ কাজ করছে। মঙ্গলবার গণভোট নিয়ে জানাতে ধর্ম মন্ত্রণালয় ও ইমামদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে জানান প্রেস সচিব। সারা দেশে 4 লাখ মসজিদের ইমাম ও অন্যান্য ধর্মগুরুদের গণভোট ও জুলাই সনদের বিষয়ে উদ্বুদ্ধ করার কথা জানানো হয়। নির্বাচন নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিরা নজরদারিতে আছে বলেও জানান প্রেস সচিব। তারা কেন কনফিউশন ছড়াচ্ছেন? নির্বাচনের 37 দিন বাকি আছে, আমরা মনে করি আমরা খুবই ভালোভাবে প্রিপেয়ার্ড আছি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ইইউ প্রতিনিধি দল, যেখানে আসন্ন নির্বাচন, বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। নির্বাচনে ইইউ বিশাল সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয়। এর আগে ভোটের কর্মকৌশল নিয়ে ঢাকা 17 আসনের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে প্রথমবারের মতো বিদেশি কোনো প্রতিনিধি দল। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতার সাথে বৈঠক করতে আসেন ইইএস দপ্তরের 3 সদস্য। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক, যেখানে আলোচনা হয় নির্বাচনের পরিবেশ, বিএনপির ভূমিকা, নির্বাচন পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে। বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে, এইটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় ঢাকা 17 আসনের বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন স্থগিত করেন তারেক রহমান। তবে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা 17 আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন তিনি। আমরা সাংগঠনিকভাবে নিজেদেরকে শক্তিশালী করে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমাদের সংগঠন ভিত্তিক আলোচনা হচ্ছে। চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। সকালে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতা এলে রাষ্ট্রীয়ভাবে সকল পেশাকে সম্মানিত করা হবে। এই সমাজের মধ্যে কে ছোট কাজ করে, কে বড় কাজ করে, এই ব্যবধান থাকবে না। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী ও মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। গত বছরের 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। 8 দেশের 25 জন বিজ্ঞানী এই জরিপ পরিচালনা করেন, যার মধ্যে 13 জন বাংলাদেশের। গবেষণায় নতুন 65 প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। মৎস্য উপদেষ্টা বলেন, টার্গেটেড ফিশিং হলে বঙ্গোপসাগর মাছ শূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত রয়েছে বলে জানিয়েছেন যোগসু নির্বাচন কমিশনার ডক্টর আনিসুর রহমান। তিনি জানান, ভিপি ও জিএস প্রার্থীদের সাথে নির্বাচন কমিশন ও ভিসির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠক শেষেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এর আগে সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষ হলেও গণনার প্রস্তুতি নিতেই চলে যায় 2.5 ঘন্টা। এরপর সন্ধ্যা 6:30টার দিকে গণনা শুরু করার ঘোষণা দিলেও নিয়ন্ত্রণ কক্ষের অব্যবস্থাপনায় বন্ধ রাখা হয় গণনার কাজ। তবে 2.5 ঘন্টার ব্যর্থ চেষ্টার পর ভোট গণনা শুরু হলেও 3 ঘন্টায় শেষ করতে পারেনি একটি বিভাগের ভোট গণনাও। দিনভর চলা এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 66% এবং হল সংসদে 77% ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদে 21টি পদে জয় পেতে 4টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে 157 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 21 বছর আগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম অনুষ্ঠিত হল ছাত্র সংসদ নির্বাচন। দর্শক, যেমনটি বলছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই আছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়। বাকি আপডেটটা জানবো তার কাছ থেকে। বিজয়, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, ভোট গণনার যেই কার্যক্রম সেটি কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল। এখন সেখানকার চিত্র কেমন দেখছেন এবং ফলাফল পেতে কতখানি বিলম্ব হতে পারে, কি দেখছেন আপনি?
ছোঁয়া ফলাফল পেতে আসলে কতটুকু বিলম্ব হতে পারে সেটি আমরা এখনও বলতে পারছি না। তার কারণ যে এখনও ভোট গণনা স্থগিত রয়েছে, এটার মূল কারণ হচ্ছে তারা যেটি আসলে বলছেন যে তাদের যে ওএমআর মেশিন রয়েছে ভোট গণনার, সেটি যান্ত্রিক কিছুটা ত্রুটি দেখা দিয়েছে এবং সেই ত্রুটির কারণে আসলে তারা আসলে কিভাবে ভোট গণনা করবে সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারেনি। তবে আপনি যেমনটি বলছিলেন যে স্থগিত রেখে আসলে ভিসি পদপ্রার্থী এবং জিএস পদপ্রার্থী যারা আছে তাদের সাথে নির্বাচন কমিশনার এবং ভিসির একটি রুদ্ধদ্বার বৈঠক এখনও চলমান রয়েছে এবং সেই বৈঠকের পর আসলে মূলত জানানো হবে যে ভোট গণনা আসলে কিভাবে করা হবে। যান্ত্রিক ত্রুটির কারণে ওএমআর মেশিনে আসলে কি ভোট গণনা সম্ভব কিনা সেটি নিয়ে তারা আসলে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। তবে এখানকার সার্বিক যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যে এখন শিক্ষার্থীদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, কারণ যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এটি প্রথম কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচন এবং এই নির্বাচন নিয়ে তাদের একটি বেশ প্রত্যাশার জায়গা রয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে এখন যারা আসলে এই কেন্দ্রীয় কক্ষে নিয়ন্ত্রণ কক্ষে যারা রয়েছে তারা সবাই অপেক্ষায় আছে যে পরবর্তী ঘোষণাটি আসলে কি আসে, কিভাবে আসলে ভোট গণনা। জি বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। নির্মোহভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে 2026 সালের পাঠ্যপুস্তকগুলোতে। গৌরবময় এই ইতিহাসের সব নেতার ভূমিকাই উল্লেখ করা হয়েছে নতুন বছরের বইয়ে। তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর সব বইয়েই আছে বাঙালির মুক্তির সংগ্রামের কথা। পঞ্চম শ্রেণীর বই থেকে রয়েছে রাজাকার সহ স্বাধীনতা বিরোধী শক্তির কথাও। এছাড়া এবারই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রথম থেকে দশম শ্রেণীর বাংলা ইতিহাস, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই বিশ্লেষণ করে আরও জানাচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। সব শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে বহু নেতার অবদান। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেই সাথে জাতীয় 4 নেতা, সামরিক নেতৃত্বে জেনারেল এমএজি ওসমানী, সবার নামই উল্লেখ করা হয়েছে যথাযথ গুরুত্বের সাথে। স্বাধীনতার পর অন্তত 7 বার পরিবর্তন হয়েছে মুক্তিযুদ্ধের বয়ান। আওয়ামী লীগ সরকার পতনের পর পাঠ্যপুস্তক সমন্বয়ে কমিটিতে থাকা অধ্যাপক সামিনা লুৎফা জানান, আগের পাঠ্যপুস্তক বিশ্লেষণ করতে গিয়ে নানান রকম অভিজ্ঞতা হয়েছে তাদের। তা আমি পড়তে পড়তে নিজে অবাক হয়ে গেলাম যে প্রাচীন বাংলার রাজধানী কোটালীপাড়ার কাছে কোথাও ছিল এরকম একটা জিনিস অ্যাড হলো। তো ওইটা দেখে আমি সেটা কি সত্যি নাকি, 20-এর ভার্সনে এটা ছিল না, 21-এ চলে আসছে। এই একটা লাইন কোত্থেকে আসলো, এটা একটা প্রশ্ন হইলো আমাদের। এমন ইচ্ছাকৃত একপাক্ষিক ইতিহাস থেকে বের হওয়া কতটা চ্যালেঞ্জ ছিল? বঙ্গবন্ধুর সমান সাইজের ছবি আর একজনেরই ছিল, সেটা হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা। বাকি যে নেতারা ছিলেন তারাও তো অগুরুত্বপূর্ণ না, তাদের কারো ছবিই ছিল না, কারো সম্পর্কে কিছু লেখা ছিল না, এই জিনিসগুলো আমাদের লিখতে হয়েছে। রাজাকার সহ 1971-এর স্বাধীনতা বিরোধীদের ঐতিহাসিক অপরাধের বর্ণনায় কোনো শিথিলতা বা মার্জনা করা হয়নি, বরং তাদের কর্মকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের অন্ধকারতম অধ্যায় হিসেবেই রাখা হয়েছে। যদিও এখনো ঘাটতি রয়েছে বলে মনে করেন পাঠ্যপুস্তক সমন্বয় কমিটির সাবেক এই সদস্য। পশ্চিম পাকিস্তানিদেরকে সাহায্যকারী বাঙালিরা তো ছিলেন, রাজনৈতিক দল ছিল, জামাতে ইসলামী ছিল, নেজামে ইসলামী ছিল, ইসলামী ছাত্র সংঘ ছিল, যারা যেই 3টা জায়গা থেকে মূলত রাজাকার, আল বদর এবং আল শামস গঠিত হয়েছিল, তাই তো? এখন এই যে কথাটুকু আমি আপনাকে বললাম, এই কথাটুকু যদি বইতে না থাকে তাহলে কিভাবে হবে? শেখ হাসিনার শাসন আমলের কথা উঠে এসেছে অনেক পাঠ্যে। বিশেষ করে নবম-দশম শ্রেণীর বাংলাদেশের স্বাধীনতা অধ্যায়ে শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে গণহত্যাকারী ফ্যাসিস্ট হিসেবে। বলা হয়েছে ভয়াবহ দুঃশাসন চালিয়েছে তার সরকার, কায়েম করেছিলেন চোরতন্ত্র। 2024 সালের জুলাই আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতার ধারাবাহিকতা হিসেবেই তুলে ধরা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক ও বৈষম্যহীন দেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, 24-এর শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানকে বলা হয়েছে তারই একটি আধুনিক ও চূড়ান্ত বহিঃপ্রকাশ। আল আমিন হক অহন, যমুনা নিউজ।
আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর সিডাপ মিলনায়তনে ডিজিটাল অর্থনীতি নিয়ে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আয়োজিত সেমিনারে এমন শঙ্কা জানান তিনি। অন্য বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্যোক্তা তৈরির জন্য ডিজিটাল ইকোনমির কোনো বিকল্প নেই। জুলাই অভ্যুত্থানের পর থেকেই জোরালো দাবি ওঠে গণতান্ত্রিক সংস্কার নিয়ে। অন্যদিকে ডিজিটাল ইকোনমির পথে হাঁটার কথাও বলছে অর্থ মন্ত্রণালয়। কিন্তু এ দুক্ষেত্রে ঠিক কোন অবস্থানে আছে বাংলাদেশ? সংকট আর সমাধানগুলোই বাকি। এর উত্তর খুঁজতেই রাজধানীর সিডাপ মিলনায়তনে মঙ্গলবার মুক্ত আলোচনার আয়োজন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের। আলোচনায় উঠে আসে ডিজিটাল ইকোনমি ও উদ্যোক্তা তৈরির প্রতিবন্ধকতাগুলো। বক্তারা বলেন, দেশে ৮ কোটির উপর ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশেরই ডিজিটাল সাক্ষরতা নেই। শহর আর গ্রামে জীবনযাত্রার মতো ডিজিটাল বৈষম্যও অনেক। তাই বিপুল সম্ভাবনা সত্ত্বেও উদ্যোক্তা তৈরিতে মিলছে না কাঙ্ক্ষিত ফল। গ্রাম দেশে ছোট ছোট শহরে যদি আমরা দেখি যে হাই স্পিড ব্রডব্যান্ডের যেখানে খরচটি, সেই খরচটি কি প্রহিবিটিভলি এক্সপেন্সিভ, অত্যন্ত এক্সপেন্সিভ শহরের চেয়ে। পাশে যে নির্বাচন দেখতেছি, আশা করি যে সরকার আসবে নতুন করে এই সুযোগগুলো কি সুযোগ, যে সুযোগগুলো তাদের সামনে আসছে তারা কিন্তু সেই সুযোগগুলো গ্রহণ করে। এ সময় বক্তারা আরও বলেন, ডিজিটাল সেক্টরের উন্নয়নে নির্ভর করতে হবে দেশি বিনিয়োগের উপর। তবে সামাজিক ও সকল ক্ষেত্রে উন্নয়ন টেকসই করতে হলে সবই হতে হবে গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে। এই বিদেশি অর্থায়ন দিয়ে আমার দেশে অটোমেশন, ডিজিটাইজেশন সুস্থ স্বাভাবিকভাবে হবে না। যেমন আমরা যতই এগোচ্ছি, ওই তারা একটা তাদের ভেন্ডর এবং তাদের কনসালটেন্টকে নিয়োগ করার জন্য আমাদের উপরে প্রকল্প চাপিয়ে দেয়। উত্তরণটা যেন স্বাভাবিক হয়, উত্তরণটা যেন গ্রহণযোগ্য হয় এবং একই সঙ্গে মানুষ যেন সবকিছুর উপরে থাকে। আলোচনায় আরও অংশ নেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে সামাজিক মাধ্যম আর কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার। সবচেয়ে বড় নতুন উপাদান হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। ওনারা মনে করছেন যে এই ব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে যে বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, সেই নৈরাজ্য এবং বিভাজন আগামী দিনে নির্বাচনকে প্রভূতভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। দুর্নীতি নিয়ন্ত্রণে আগামী সরকারকে সকল নাগরিক সুবিধা ডিজিটালাইজেশনের তাগিদ দেন সিপিডির সম্মাননীয় ফেলো। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে বেড়েছে শীতের দাপট, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ভোগান্তি বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের, কমেছে আয় রোজগারও। দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ঘন কুয়াশায় নৌরুটগুলোতে বিঘ্ন ঘটে ফেরি পারাপারে। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। খেলার খবর, আইপিএল থেকে বাদ দিলেও মুস্তাফিজকে ঠিকই লুফে নিল পাকিস্তান সুপার লিগ পিএসএল। পাকিস্তানের লিগে নাম লিখিয়েছেন এই বাঁহাতি পেসার। পিএসএল এর অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর জানানো হয়েছে। সেখানে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে, ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে। পিএসএল এর 11তম আসরে যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে 26 মার্চ। আগামী 3 মে শেষ হবে এই আসর। মুস্তাফিজের আগে পিএসএল খেলেছেন একবার, সেটি 2018 সালে। লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। 7 বছর পর মুস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএলে। এদিকে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। একই সঙ্গে বাংলাদেশে আইপিএল এর সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে মুস্তাফিজের সাথে যা ঘটেছে ঠিক হয়নি। ফিজ কতটা সেরা অনেকেই জানে না, বলছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ভালো ক্রিকেটার থাকলেও বাংলাদেশের ক্রিকেট এখনও সেভাবে এগোতে পারেনি। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক এই ইংলিশ তারকা। সহকর্মী হাসান আল মারুফের প্রতিবেদনে দেখব বাকিটা। আর ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জাকি।
বিপিএল মাতাতে ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এখন সিলেটে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মঈন আলী। মঈন ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়েলকাম টু বাংলাদেশ, ওয়েলকাম টু সিলেট। সিলেটি দামান, কেমন আছেন? গুড, আলহামদুলিল্লাহ, অল গুড। Okay, so welcome back to BPL again. This is your first time for Sylhet, and how does it feel to wear Sylhet Titans jersey this year? Yeah, good. First time Sylhet. Feels good because obviously I have family that's from Sylhet, and lots of people have been waiting for me to play for Sylhet. Over the years, I played for other good teams, so yeah, I'm excited to be here, excited to play and be part of this franchise. What made you decide to play for Sylhet this time? They approached me to come and play and wanted me to come and play, and were almost desperate for me to play, and I thought, why not? You know, Sylhet is like family, and the people here, most people in Birmingham or where I'm from Bangladesh are from Sylhet, and so yeah, I just thought it represents. Back to Bangladesh cricket, you have played most of many matches against Bangladesh. How do you see their growth as a cricketing nation? They're good players, very good players. I don't think they've grown that much recently. I think replacing someone like Shakib and Tamim is difficult because they were world-class players. They're good. They're a good side, obviously, but I don't think they're as good as they should be now. Fiz is bowling amazing. He's one of the best. What's your assessment about Mustafiz? So I feel more for him more than anything. It's unfortunate that it's happened. But yeah, these politics are destroying the game. It's going to take countries to speak up a bit more about these issues that are happening, and they shouldn't be happening. But yeah, more than anything, I feel for Fiz. Okay, so what's your prediction? Which two teams will play the final in the upcoming T20 World Cup? India, England or Australia. হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। আবারও স্বাগত, দেখছেন রাতের বাংলাদেশ। ভেনেজুয়েলায় অভিযান ঘিরে মার্কিন রাজনীতিতে চরম বিভক্তি তৈরি হয়েছে। কংগ্রেসকে না জানিয়ে এমন পদক্ষেপের কড়া সমালোচনা করছে ডেমোক্রেটরা। এতে দেশ গভীর সংকটে পড়বে বলে শঙ্কা তাদের। মাদুরোকে আটকের ঘটনাকে যুক্তরাষ্ট্রের বড় অর্জন বলে আখ্যা দিয়েছেন রিপাবলিকানরা। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়ায় কংগ্রেসে। সোমবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভেনেজুয়েলার অভিযান নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এরপরই তীব্র প্রতিক্রিয়া জানান ডেমোক্রেটরা। কংগ্রেসের অনুমোদন না নিয়ে এমন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ আইন অনুযায়ী কোনো দেশকে আক্রমণের অন্তত 48 ঘন্টা আগে কংগ্রেসকে অবহিত করতে হবে। কংগ্রেসকে পাশ কাটিয়ে ভেনেজুয়েলায় এমন আক্রমণকে নজিরবিহীন উল্লেখ করে ডেমোক্রেটরা। এ নিয়ে কংগ্রেসে চলে তুমুল বিতর্ক। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানান। বলেন, এমন পদক্ষেপ বারবারই বুমেরাং হয়ে আসছে যুক্তরাষ্ট্রের জন্য। ট্রাম্পের পরবর্তী টার্গেট কে তাও জানতে চান ক্ষুব্ধ চাক। অন্য দেশের সরকার পরিবর্তন বা জাতি গঠনে মার্কিন উদ্যোগের কঠোর সমালোচনা করেন তিনি। ভেনেজুয়েলা পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অস্পষ্ট এবং অসন্তোষজনক। এর আগে যতবারই যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপ নিয়েছে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপরে কোন দেশ? কলম্বিয়া, গ্রিনল্যান্ড নাকি ইরান? যদিও বিরোধীদের এমন সমালোচনা নিজেদের মতো করেই জবাব দিয়েছেন রিপাবলিকানরা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সুরক্ষায় ভেনেজুয়েলায় এই অভিযান ছিল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। হাউস স্পিকার মাদুরোকে আটকের ঘটনাকে বিজয় হিসেবে আখ্যা দেন। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ছিল একটি ন্যায্য পদক্ষেপ। নিকোলাস মাদুরোর মাদক পাচার এবং সহিংস কার্টেল সদস্যরা হাজার হাজার আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী। এই অভিযানে গোয়েন্দা তথ্য এত সংবেদনশীল ছিল যে এক্ষেত্রে যুদ্ধ ক্ষমতা আইনের অধীনে কংগ্রেসের অনুমোদন বা পূর্ববর্তী বিজ্ঞপ্তিরও কোনো প্রয়োজন নেই। রিপাবলিকানরা যতই নিরাপত্তা ইস্যুটিকে সামনে আনার চেষ্টা চালান, ট্রাম্প অবশ্য অভিযানের লক্ষ্য নিয়ে রাগঢাক করেননি। জানিয়ে দিয়েছেন আসল লক্ষ্য ভেনেজুয়েলার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।